দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর এবং আজকে আপনাদের সাথে আছে আমি জান্নাতুন নাইম। আপনারা জানেন যে আরেকটি 5 আগস্টের দ্বারপ্রান্তে বাংলাদেশ এবং এর মাঝে 2টি বছর কেটে গিয়েছে। এই সময়টায় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঠিক কতটা হলো তা আমরা বিশ্লেষণ করতে চাই। কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহ। প্রফেসর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। আমি জানি আপনার শরীর কিছুটা খারাপ, এখন স্যার কেমন বোধ করছেন? না, এখনো খুব ভালো বোধ করছি না। তারপরে যে স্যার আমার অনুরোধ রাখলেন এই জন্য কৃতজ্ঞতা। একেবারেই তাই। চ্যানেল 24 যদি কিছু বলে, অনুরোধ করে, আমি চাইলেও ফেলতে পারি না। স্যার, রিসেন্টলি তো আপনি জাতীয় অধ্যাপক হলেন এবং আপনার তো এই ডিসেম্বরেই 81 বছর হতে যাচ্ছে। তো অনেক দেরি হয়ে গেল না স্যার? মানে আপনি কিভাবে দেখেন? আমি তো এগুলো ভাবিও নাই কোনো সময়। আচ্ছা, কিভাবে স্যার যোগাযোগ করে কি বললো? বাংলাদেশের লোকজন একটা কিছু হওয়ার জন্য, বিশেষ করে আমাদের একাডেমিকদের মধ্যে, জি স্যার, কেউ ভাইস চ্যান্সেলর হতে চায়, কেউ প্রো ভাইস চ্যান্সেলর হতে চায়, কেউ আরও বড় পদে যেতে চায়। তো এর জন্য একটা তদবির, একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত চলতে থাকে। আমি এর মধ্যে ছিলাম না কখনো, ভাবিও নাই কখনো। তো যে করেই হোক, যারা নিয়োগ দিয়েছেন তারা হয়তো ভেবেছেন আমাকে একটা সম্মান দেওয়া উচিত, সেটা তারা দিয়েছেন। সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। স্যার, এইবার একটু বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা বিশ্লেষণ করতে চাই। রিসেন্টলি আমি দেখলাম বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সরকার গঠনের 5 মাসে কিছুই তো পরিবর্তন হতে তিনি দেখেন, এবং তিনি বলছেন যে যারা আগে ঘুষ খেত তারা এখন ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, যারা আগে একটা ভালো কাজ আটকে দিত তারা এখনও সেই ভালো কাজ আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টে অনেকে জুলাই যোদ্ধা হচ্ছে। তো আমরা তো স্যার, মানে এর আগেও আপনার সাথে এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে যে গণ অভ্যুত্থানের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক কিছু বদলে ফেলবো সেই আকাঙ্ক্ষাটা ছিল। তো 5 আগস্ট যে আরেক 5 আগস্টের আমরা একদম দ্বার প্রান্তে। এই 2 বছরে আপনি পরিবর্তন কি দেখলেন? এবং স্পেসিফিক্যালি যদি স্যার জিজ্ঞাসা করি, মানে 5-6 মাস তো একটা সরকার মূল্যায়নের জন্য যথেষ্ট না, তারপরেও মানে তাদের যে কার্যপ্রক্রিয়া তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, দেখুন, শুধু এই গণ অভ্যুত্থান না, অতীতে তো বাংলাদেশে আরও গণ অভ্যুত্থান হয়েছে। সেই সব গণ অভ্যুত্থানের পরে লোকচরিত্রে, জনচরিত্রে অথবা দেশ যারা চালান তাদের কর্মকাণ্ডে, তাদের চরিত্রে আপনারা কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, দেখিনি স্যার। 69-এর অভ্যুত্থানের পর কোনো পরিবর্তন কি হয়েছিল? বা 90-এর গণ অভ্যুত্থানের পর তেমন, যেটাকে এইখানে কথা এসছে আপনার ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে ওঠা বা অন্যায় অপকর্ম থেকে বিরত হওয়া বা জুলুম নির্যাতন থেকে বিরত হওয়া, এগুলি কি বদলেছে? মোটেও বদলে না। আপনাকে একটা ছোট্ট গল্প বলতে পারি। সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলনের পর একটা বিরাট অর্জন হয়েছিল, সেটা হচ্ছে 54-র নির্বাচন। এবং সেই নির্বাচনটা হয়েছিল পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে কোনো নির্বাচন হয় নাই। এবং এটা একটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল। এই প্রাদেশিক নির্বাচনে আপনার যুক্তফ্রন্ট বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পরে মন্ত্রিসভা গঠন নিয়ে বহু রকম ঝামেলা সৃষ্টি হয়। কাকে মন্ত্রী করা হচ্ছে, কাউকে করা হচ্ছে না, কাউকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে, কোনো একটা দলকে আবার রাখা হচ্ছে না, এই ধরনের দ্বন্দ্ব চলতে থাকে। তো যাই হোক, এইসব দ্বন্দ্বের মধ্য দিয়ে একেবারে খুবই বিখ্যাত একজন রাজনৈতিক নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, যিনি মূলত ছিলেন কংগ্রেসের নেতা এবং কংগ্রেসের খুব উচ্চ পর্যায়ের নেতা ছিলেন। তিনি অত্যন্ত ধোপদুরস্ত, ফকফকে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরতেন, মাথায় একটা কিস্তি টিপি, সেটাও ফকফকে সাদা, তার শুভ্র মানে শ্বশ্রু, এইসব জিনিস নিয়ে একটা তাকে দেখতে একটা ফেরেস্তার মতো মনে হতো। তো তিনি শিক্ষামন্ত্রী হলেন। শিক্ষামন্ত্রী হয়ে তিনি আমেরিকার একটা কোম্পানিকে, সিলভার ওয়ার্ল্ড কোম্পানিকে, তিনি কিছু পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিলেন। মূলত ইতিহাস এবং ভূগোলের বই। ইতিহাসের বইগুলি হচ্ছে প্রাথমিক স্তরের, ভূগোলের বইগুলি হচ্ছে মাধ্যমিক স্তরের। বইগুলি
আমি পড়েছি ছাত্র হিসেবে, বিশেষ করে ভূগোলের বইগুলো। তখন আমি ক্লাস 7-8-এর ছাত্র। তো সেই সময় আমি বইগুলো বই হিসাবে ছিল অত্যন্ত উঁচু মানের, ছাপা ছিল অত্যন্ত উঁচু মানের, ইলাস্ট্রেশন ছবি ছিল অত্যন্ত উঁচু মানের, দাম যে খুব বেশি ছিল তাও না। তো তখন গুজব উঠল যে এই সিলভার বার্ডের কোম্পানিকে বই ছাপাতে দিয়ে, পাবলিশ করতে দিয়ে এই একটা যেটাকে বলে দেবতাতুল্য মন্ত্রী তিনি ঘুষ খেয়েছেন। এবং সেই ঘুষটা কি, তাকে একটা গাড়ি উপহার দেওয়া হয়েছে, প্রাইভেট কার উপহার দেওয়া হয়েছে, এবং সেই গাড়িতে আমরা শুনলাম যে রেডিও আছে। তো সেই কালে রেডিওওয়ালা গাড়ি, সেটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ গাড়ি ছিল। তো যাই হোক, তো এইরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে অনেক দিন ধরে চলে আসছে। আর এখন তো সাধারণ মামুলি একটা কার উপহার দেওয়া এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সমস্ত কাজ কারবারগুলো হয়। তো এইটা খুবই দুঃখজনক। এমনকি সরকারের বিভিন্ন পদে নিয়োগের জন্য ঘুষ দুর্নীতি চলে বলে আপনার গুজব আছে, জনসমাজে নানান রকম মুখরোচক আলোচনা আছে। সত্যতাও আছে স্যার। এখন সত্যতা আছে কি নাই সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আর এটার তদন্ত করে দেখি নাই। তো যারা তদন্ত করবেন তারা ওটা বলতে পারবেন, আপনারা সাংবাদিক, আপনারা তদন্ত করে বের করতে পারেন। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো এরকম গুজব ওঠাটাই হলো একেবারে যেটা মোটেও কাম্য নয়। এটা না ওঠাই শ্রেয়, এবং ওঠা মানেই হচ্ছে কোথাও না কোথাও কিছু একটা সমস্যা আছে। আর এর ফলে যেটা হয়, যদি তাই হয়, তাহলে এমনিতেই শেখ হাসিনার সরকার এই দেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে গেছেন। এর মধ্যে আমলাতন্ত্র একটা বড় প্রতিষ্ঠান, সেই আমলাতন্ত্র কিন্তু, ব্যুরোক্রেসি কিন্তু একেবারে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে। তারপরে এটাকে একটা পুনর্গঠন করার ব্যাপার, যেটা এখন বর্তমান সরকারের কাঁধে বা এর আগে ইন্টারিম সরকারের কাঁধে এসে পড়েছিল সে দায়িত্ব। তারা ততটুকু কি করতে পারছেন বা পারছেন না সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুর্নীতির কথা ওঠে তাইলে তো খুবই দুঃখজনক যে এই যাত্রাও বোধহয় আমরা একটা মোটামুটি একেবারে 100% নিচ্ছিদ্র নয়, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য একটা আমলাতন্ত্র পাবো। কিন্তু সেটা পাবো কি না সেই ব্যাপারে হতাশা এর সৃষ্টি হয়েছে। আপনি যে উক্তির কথা বলেছেন, এটা হচ্ছে আপনার স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। তো ব্যক্তিগত জীবনে তিনি অনেক সময় দেশের অনেক অনিয়ম নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন। এবার তিনি প্রকাশ্যে সেটা প্রকাশ করলেন। আচ্ছা, তো তার এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং এগুলো আছে, এবং এগুলোকে নির্মূল করার জন্য অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য অধিকতর তৎপরতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা একটা দিক। আর যেটা বলছেন যে আপনার 24-এর গণ অভ্যুত্থান থেকে আমরা কি পেয়েছি? হ্যাঁ, আমরা পেয়েছি একটা জিনিস, সেটা হচ্ছে একটা অত্যন্ত অত্যাচারী ফ্যাসিবাদী একটা সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা মুক্তি পেয়েছি আয়নাঘর থেকে, আমরা মুক্তি পেয়েছি গুম খুন থেকে, এগুলো হয়েছে। কিন্তু পরবর্তীকালে যে আবার এটার পুনরাবৃত্তি ঘটবে না, সেটার জন্য যেই সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা, সেইটা এখন পর্যন্ত সেভাবে গ্রহণ করা হয়নি। আমি আশা করব যে আগামী কয়েক মাসের মধ্যে অন্তত আইনের দিক থেকে, সাংবিধানিক বিধিবিধানের দিক থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যাতে নাকি এই ফ্যাসিবাদী শাসনের যে অভিজ্ঞতা, সেই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে আরেকবার বা আরও কয়েকবার যেতে না হয়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এই রকম অবস্থার কি পুনরাবৃত্তি হবে, আমি মনে করি হবে। কেন হবে? সেটা হচ্ছে এই কারণে যে ওই যে বললাম অতীতের দৃষ্টান্ত দিয়ে, আগামীতে যদি সত্যিকার অর্থে সমাজের একেবারে খোলনৈচা পরিবর্তনের মতো বিপ্লব যদি না হয়, তাহলে কিন্তু এটা হতে থাকবে। এমনকি একটা মহাবিপ্লবের পর, দীর্ঘস্থায়ী বিপ্লবের পরেও যদি একটা দেশে পরিবর্তন আসে, যেমন চীন দেশে হয়েছে, চায়নাতে হয়েছে, চায়নাতে কি দুর্নীতি হয় না?
এবং মাঝে মাঝে কি সংবাদপত্রে দেখেন না যে সেখানে দুর্নীতির অপরাধে চীনের কমিউনিস্ট পার্টির একেবারে বিশেষ বিশেষ অতি উচ্চ স্তরের নেতাদেরকে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে দুর্নীতি এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তির থেকে মানুষকে মুক্ত করতে গেলে কত বড় মানুষে পরিণত করতে হবে, কত বড় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হবে, কত বড় আপনার ধর্ম সংস্কারের মতো সংস্কারের প্রয়োজন হবে। এবং ইসলাম ধর্মের বাণী তো আমরা অনেকেই শুনেছি, সবাই শুনেছি, কিন্তু আমরা কি সবাই ইসলাম ধর্মের বাণী মেনে চলি? তবুও আমরা নিজেদেরকে মুসলমান বলি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বাস্তবতা। তারপরেও আমার কথা হচ্ছে যে অন্তত বাংলাদেশটাকে একটা বাসযোগ্য দেশে পরিণত করতে পারলে আমি মনে করব যে ২৪-এর যে স্বপ্ন, ২৪-এর যে ত্যাগ, তার একটা লক্ষ্য কিন্তু অর্জিত হয়েছে। আচ্ছা স্যার, আপনি যেই বলছেন যে প্রতিষ্ঠানগুলিকে যদি শক্তিশালী করা না যায় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবার শঙ্কা থাকে। অনেক সংস্কারের কথা বলা হয়েছিল এবং বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের আসলে শপথই নেয়নি এবং পরবর্তীতে যেই সংস্কারের কথাগুলি এসেছিল, যেমন আপনি গুমের কথা বলছেন, গুমে নতুন যে আইন আসছে সেখানে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানবাধিকার কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা, এগুলোর ক্ষেত্রেও কি স্যার মানে বিএনপি সংস্কার ইস্যুতে তাদেরকে কতটুকু আগ্রহী বলে মনে হচ্ছে আপনার কাছে, তাদের এখনকার আচরণ বিশ্লেষণ করে? তারা তো এক কথায় বলছেন, বহুবার বলেছেন, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তাদের মতো করে স্যার। স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব সত্তা বজায় রেখে করতে চায়। আজকে যদি সেখানে জামাতে ইসলামী আসতো তাইলেও তারা কিন্তু তাদের মতো করেই করার চেষ্টা করত, কিংবা কমিউনিস্ট পার্টি যদি আসতো তারা তাদের মতো করেই করার চেষ্টা করত। এখন প্রশ্নটা হচ্ছে, এই সংস্কার বলেন আর সংশোধন বলেন, এ নিয়ে প্রচণ্ড একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এটা ঠিক, এটা তো আমরা চোখে দেখেছি। গুম সংক্রান্ত যে অধ্যাদেশ যেটা ছিল, বা বিচার বিভাগীয় স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ যেটা ছিল, এগুলো এই সংসদে পাশ করা হয়নি, এটা ড্রপ করা হয়েছে। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, তাহলে কি বিএনপি এই মৌলিক পরিবর্তনগুলি কি চায় না? বিএনপি বলছে না, আমরা সময় মতো সব কিছুই করবো। আর অপোজিশন, বিরোধী পক্ষ, এটা বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করতে চায় না বলেই তারা বিভাগীয় সমাবেশ, বিভিন্ন প্রতিবাদ সমাবেশ এগুলো তারা করছে, এবং তারাও একটা বড় ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং সরকারের আরও অনেক ভুলভ্রান্তি আছে যেগুলিকে হয়তো তাদের মনোযোগ দেওয়া উচিত, সেটাও যে তারা সবটা মনোযোগ দিচ্ছে তা না। তো এই যে অবস্থার মধ্য দিয়ে একটা বড় ধরনের অচল অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে এই কারণে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা কিন্তু চেষ্টায় আছে তাদের হারানো স্বর্গ পুনরুদ্ধার করার জন্য। এবং এই হারানো স্বর্গ পুনরুদ্ধার করা মানেই হচ্ছে এখন যেটাকে পলিটিক্সের ভাষায় বলে যে কারেন্ট ডিসপেন্সেশন, বর্তমানে যারা শাসন করছেন খালি যা বিএনপি শাসন করছে তা না, আপনার বিরোধী দল হিসেবে সরকারের অংশ হিসেবে জামাতে ইসলামীও শাসন করছে। হ্যাঁ, এদেরকে পরিবর্তন করে আবারও সেই ওল্ড অর্ডার নিয়ে আসা। কেন নিয়ে আসা? কারণ আওয়ামী লীগের সঙ্গে তারা অত্যন্ত মানে তাদের সম্পর্কটা অত্যন্ত সন্তোষজনক, এবং তারা সেটাকে সুখপ্রদ মনে করে, আরামদায়ক মনে করে তাদের সম্পর্কটা। এবং এই কারণেই তারা মনে করে বাংলাদেশে তাদের একমাত্র নির্ভরযোগ্য বন্ধু হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে, তাহলেই তাদের জন্য সবচাইতে ভালো একটা অবস্থা তৈরি হয়। তো এইটা তাদের ভেতরে তাদের এটা লক্ষ্য হিসেবে থাকবে। বাইরে তারা যত মধুর কথাই বলুক, যত সুন্দর কথাই বলুক, তাদের হাই কমিশনার যত মজার কথাই বলুক, এগুলো কিন্তু থাকবে। এখন সেই জন্য তারা নানান রকম কুটচাল চালিয়ে যাবে, এবং খুব ছোট ছোট জায়গায় তারা হস্তক্ষেপ করবে। আপনি বুঝতেও পারবেন না যে এটা কত বড় ধরনের আপনার তরঙ্গ সৃষ্টি করতে পারে। তো এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু একটা পরিস্থিতি পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে, এবং এইটাকে আমি দেশের জন্য খুব বিপজ্জনক মনে করি। এইটা অবশ্যই না হওয়াটাই উচিত, বাঞ্ছনীয় না হওয়াই বাঞ্ছনীয়। তো এইটা করতে গেলে যেটা দরকার
সেটা হচ্ছে জাতীয় ঐক্যটা দরকার। স্যার আছে জাতীয় ঐক্যটা এখন আর? এখন জাতীয় ঐক্যের কথা যে বলছি সেটা নিঃসন্দেহে নড়বড়ে হয়ে গেছে। এখন একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গেছে সেটা আমি বলবো না। তো এখন তাহলে করণীয় কি? আমার ব্যক্তিগত একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা হচ্ছে, আমি জানি না, এটা শুনে হয়তো তারা হাস্যকর প্রস্তাব বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু সংবিধান নিয়ে যখন এত তর্ক বিতর্ক হচ্ছে, এবং একটা কমিটিও বোধহয় করা হয়েছিল 18 জনের, এবং সেখানে বিরোধী দলের 5 জনের মানে প্রস্তাব দিয়েছে, বিরোধী দল নাম পাঠায়নি আসে নাই। এখনো। আচ্ছা, যাই হোক, আসে নাই। এখন আমার আশা হচ্ছে সরকারি দল সংবিধানের একটা খসড়া রূপ তারা লিপিবদ্ধ করুক, একেবারে পুরো সংবিধানের, আচ্ছা। একেবারে প্রিএমবেল থেকে শুরু করে শেষ পর্যন্ত। হ্যাঁ, আর আপনার বিরোধী দলও তারা তাদের সংবিধানের, প্রস্তাবিত সংবিধানের প্রিএমবেল থেকে শুরু পর্যন্ত শেষ একটা ডকুমেন্ট খসড়া আকারে, ড্রাফট আকারে তৈরি করুক, এবং এটা জনগণের সামনে হাজির করুক, এবং জনগণ সেটা পড়ে বুঝে চিন্তা করে দেখুক এই দুইটার মধ্যে বড় কোনো পার্থক্য আছে কিনা, বা কোথায় ঘাটতি আছে, কোথায় শূন্যতা আছে। আমার মনে হয় এই প্রস্তাবটা যদি দুই পক্ষ মেনে নেয়, তাহলে আমরা এই সংবিধান নিয়ে যেই বিতর্কের মধ্যে, ভুল বুঝাবুঝির মধ্যে আটকে আছি, এই অবস্থাটার পরিবর্তন হতে পারে। বুঝেছি স্যার। এবং এই পথেই বোধহয় আমাদের হাঁটাটা উত্তম হবে। এবং সরকারের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব হলে মন্দ হয় না, বা বিরোধী দলের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব হলে মন্দ হয় না। স্যার, আপনি তৃতীয় পক্ষ সুযোগ নেবার একটা আশঙ্কার কথা বলছিলেন। আমরা রিসেন্টলি দেখলাম যে ভারতের লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে। তারা বলছে যে বাংলাদেশ যে বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেই প্রস্তাবটাও তারা বিবেচনায় করছে, এবং একই সাথে বলেছে যে শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি। যদিও আমরা দেখেছি শেখ হাসিনা রিসেন্টলি রয়টার্স ইন্টারভিউ দিয়েছেন, তিনি তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, এবং একটি ঘোষণা তো স্যার আপনি জানেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে যাচ্ছে। সরকার বলছে আসলে গ্রেফতার হবে। তার কি ফিরে আসার কোনো সম্ভাবনা স্যার আপনি দেখেন? কঠিন প্রশ্ন। এখন ভারত সরকার সংসদে যে কথা বলেছে, জি, সেইটা, এর পেছনে আন্তর্জাতিক চাপ আছে। বিশেষ করে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চাপ আছে। আচ্ছা। আর এছাড়া তার দেশের ভেতরেও কিছু চাপ থাকতে পারে। আর আমাদের বাংলাদেশের তরফ থেকে তো চাপ আছেই। আজকের উপমহাদেশে ভারতের অবস্থাটা কি? ভারত কিন্তু উপমহাদেশের চারদিকের দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে, এবং একমাত্র ঘনিষ্ঠ আপনার সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, এবং এটা ঘনিষ্ঠের চাইতেও ঘনিষ্ঠ ছিল। সেটা শেষ হয়ে গেছে, বা সেটাতে একটা ভাঙন ধরেছে আপনার 24-এর গণ অভ্যুত্থানে, 5 আগস্টের পর। তো এই অবস্থাতে ভারত তো যে কোনোভাবে, যে কোনো কৌশলে চাইবে ভারত বাংলাদেশকে আবার তার পক্ষপুটাশ্রয়ে নিয়ে আসার জন্য, এবং এইটার জন্য সুকথন দরকার, সেই কথা তারা বলবে। এইটার জন্য মধুর আলাপের দরকার, সেই আলাপ তারা করবে। আবার এটার জন্য যে তলে তলে নানান ধরনের কি বলে কনস্পিরেসি করা, ষড়যন্ত্র করা, সেটা তারা করবে। এবং ভারতের যারা শাসক আজকে, যে বিজেপি, এরা তো হচ্ছে শিবাজির অনুসারী। এখন শিবাজির ইতিহাসটা কি? শিবাজির ইতিহাসটা হচ্ছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। যেমন মোগল সেনাপতি আফজল খানকে শিবাজি হত্যা করেছিল, এবং শিবাজি সেই জন্য হিন্দু জাতির বীর। কিন্তু দুজন সেনাপতি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, সাক্ষাতের কতগুলো আপনার নিয়ম থাকে, নীতি থাকে, সেই নীতি ভঙ্গ করলে সে আর সেনাপতি থাকে না। দুইজন সেনাপতি পরস্পর সাক্ষাৎ করলে একে অপরের উপর দৈহিক আক্রমণ চালানোর কোনো সুযোগ বা এটা হতে পারে না। এগুলি পরে আন্তর্জাতিক আইনে জেনেভা কনভেনশন দিয়ে এটাকে কিন্তু আরও সেটাকে লিগালাইজ, আইনের বিধানে নিয়ে আসা হয়েছে। শিবাজি কি করলো? তার আস্তিনের নিচে লুকিয়ে রাখা বাগনখ দিয়ে আপনার আফজল খানকে আক্রমণ করলো। হ্যাঁ, একটা হাতের মধ্যে একটা খুব ধারালো জিনিস
ঢুকিয়ে নখগুলি ঢুকিয়ে আক্রমণ করে আফজাল খান নিহত হয়েছে। তো এখন ভারতের আস্তিনের নিচে কোন বাগনক আছে যেই বাগনক দিয়ে আমাদের বাংলাদেশকে ঘায়েল করতে তারা চেষ্টা করবে না? এটা তো চিন্তা করতে ভাবতে একটু কষ্ট হয়। তো আমি এই কথা বলার জন্য দুঃখিত যে একটা প্রতিবেশী রাষ্ট্র আমাকে বাগনক দিয়ে হত্যা করবে বা ঘায়েল করবে, এটা ভাবতেও খারাপ লাগে, কিন্তু ঘটনা তো তাই ঘটেছে। এবং আমাদের দেশের হত্যাকাণ্ডগুলোর মধ্যে তাদের ইনভলভমেন্ট সম্পর্কে কিন্তু নানা কথা আছে এবং সেগুলিকে উড়িয়ে দেওয়া যায় না। আমি তো এই প্রসঙ্গতে ছিলাম যে শেখ হাসিনা ফেরার কোনো সম্ভাবনা দেখেন নাকি? শেখ হাসিনার তো যথেষ্ট বয়স হয়েছে, আর তার দলের অবস্থা এখন যা, তার দলের প্রথম কাতারের নেতারা প্রায় সবাই বাংলাদেশের বাইরে, কেউ একটা অংশ ভারতে, আরেকটা অংশ ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকায়। এইরকম একটা দলের পক্ষে তার 1 নম্বর নেতা যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি দেশে আসবেন এবং তিনি দেশে আসার পর তার উপর যে দণ্ড হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য একটা আন্দোলন, একটা প্রতিবাদ, এইটা আমার কাছে খুব অবাস্তব মনে হয়। আপনার এ জেনারেল উইদাউট এনি সোলজার সে কিন্তু যুদ্ধ জয় করতে পারে না। কিন্তু স্যার দেশে তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে। বলছে জি, আপনার এ নিয়ে একটা ঐতিহাসিক গল্প আছে। গল্পটা হচ্ছে নেপোলিয়ান ইউরোপের আল্পস পর্বতের চূড়া দিয়ে মার্চ করে যাচ্ছিলেন। তখন নেপোলিয়ান অনেক গর্ব করে বলছিলেন, লুক, আই এম হায়ার দেন আল্পস, আমি আল্পস পর্বতের চাইতে উঁচু। কিন্তু এই কথা তিনি যে বলতে পেরেছিলেন এই কারণে যে তার পেছনে একটা অত্যন্ত সুসংগঠিত সাহসী যোদ্ধার দল ছিল, সৈনিকরা ছিল। তা না থাকলে তার পক্ষে দিগ্বিজয় করা সম্ভব ছিল না। ঠিক একইভাবে শেখ হাসিনার পেছনেও সেই রকম সৈনিক থাকা দরকার, সুসংগঠিত সৈনিক থাকা দরকার। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ বড় দল, নিঃসন্দেহে বড় দল, কিন্তু এই বড় দলটা এখন একটু ছত্রখান অবস্থায় আছে। এবং আজকে না কালকে ফেসবুকে দেখলাম এরা কেউ ঘরে থাকতে পারছে না। কেন পারছে না, কী জন্য পারছে না জানি না। সরকার কি এদের নামে মামলা দিয়েছে কিনা, বিরোধী দলে অন্য লোকেরা, তাদের বিরোধীরা তাদের উপর হামলা আক্রমণ চালাচ্ছে কিনা সেটাও জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এখন খুব ডিফেন্সিভ পজিশনে আছে, কিন্তু কিছু লোক কিন্তু অফেন্সিভ পজিশনে চলে গেছে। এরা হচ্ছে আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট, যারা নাটক করত, গান করত, সঙ্গীত করত এরা, বা পত্রিকার সাংবাদিক এরা। তো এদের সাহসের নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। সেই দিক থেকে তারা টুকটাক করে ফেসবুকে পোস্ট দিয়ে বা বিভিন্ন ধরনের ছোটোখাটো লেখা দিয়ে তারা আস্তে আস্তে আওয়ামী লীগের যেটা ইমেজ, সেই ইমেজটাকে উদ্ধার করার চেষ্টা করছে। তবে এরপরও প্রশ্ন থাকে, যেই পথে তারা সেই ইমেজ উদ্ধার করার চেষ্টা করছেন সেটা কতটুকু সঠিক। যেমন তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা যেটাকে বলে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। হ্যাঁ, মিটিকুলাস ডিজাইন। পরে তো স্যার আবার এই অবস্থান থেকে তারা সরে গেছে, কিন্তু ক্ষতি যেটা হবার তো সেটা হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই ধরনের কথাবার্তা আরেকটা প্রচার করেছিল যে ছাত্রদেরকে নেশা খাইয়ে মৃত্যুর জন্য পাগল করে তোলা হয়েছিল, এই ধরনের কথাও তারা প্রচার করেছে। এইগুলি একটু উদ্ভট প্রচার। তারা যদি একটু রাজনৈতিকভাবে জিনিসটাকে দেখতো তাইলে তাদের জন্য সেটা অনেক বেশি মঙ্গলজনক হতো, এবং তারা যদি তাদের ভুলভ্রান্তিগুলো স্বীকার করত এবং যা ঘটেছে তার জন্য অনুশোচনা করত, তাইলে কিন্তু তারা খুব সহজে, অনেক বেশি সহজে মানুষের কাছে এসে পৌঁছাতে পারত। তো এই অবস্থার আলোকে আমি তো দেখি না শেখ হাসিনা আপনার কোনো অনুশোচনা করেছেন বা করবেন। তো সেটা না করে তিনি কিভাবে দেশে আসবেন? হ্যাঁ, সেটা যদি করেন তাহলে তার পক্ষে কিছু লোক দাঁড়িয়ে বলবে, হ্যাঁ তাকে কিছুটা সময় দেওয়া উচিত, চট করে তাকে লটকিয়ে দিও না, হাসিতে ঝুলিয়ে দিও না, হয়তো বলতে পারে।
তারপরে যেটা আইনের যেটা যে 30 দিনের মধ্যে আপনার এটা অ্যাপিল করার উচ্চতর আদালতে, কারণ এখানে তো ফাঁসির রায় কার্যকর হবে না, উচ্চতর আদালতে যাবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে, বিভিন্ন পর্যায়গুলো আছে। তো সেই পর্যায়গুলো একদিক থেকে বিলম্ব হওয়ায় শেষ হয়ে গেছে, আবার অন্য দিক থেকে এটা নিয়েও একটা আইনি লড়াই হতে পারে যে এই বিশেষ পরিস্থিতিতে আমার পক্ষে আবেদন করা সম্ভব ছিল না বলেই আমি আবেদন করতে পারি নাই, আমাকে সুযোগ দেওয়া হোক, আমাকে আর একটু বিচারের কষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখা হোক। তো যাই হোক, সব মিলিয়ে আমি মনে করি শেখ হাসিনার পক্ষে ফিরে আসাটা সত্যি কঠিন হবে। আবার সে ফিরে আসলে উনি যেই প্রকৃতির মানুষ, তিনি কিন্তু যদি মুক্ত থাকেন, জেলে থাকলে ভিন্ন কথা, মুক্ত থাকেন তাহলে কিন্তু যথেষ্ট ধরনের ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করতে পারেন। সেটার ব্যাপারেও সরকারকে সাবধান থাকতে হবে। স্যার, আবার একটু বর্তমান রাজনীতিতে চলে আসতে চাই। আমরা দেখলাম যে রিসেন্টলি এনসিপি একটি পদযাত্রা করতে গেল সিলেট বিভাগে, এবং সেখানে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের উপর হামলা করলো বিএনপি এবং যুবদল। যদিও সেন্ট্রাল কমান্ড বিএনপির বলছে যে আমরা এমন কোনো কিছু বলিনি, আর বিএনপির ওই অঞ্চলের নেতারা বলছে যে তারা অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেজন্য আমরা হামলা করেছি। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ইনফ্যাক্ট পুলিশও তাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। 144 ছিল হবিগঞ্জে, শ্রীমঙ্গলও আটকে দিয়েছে। এই ধরনের আচরণের সাথে কি স্যার আপনি পূর্ববর্তী কোনো শাসনামলের আচরণের মিল পান? না, দেখুন, এক নম্বর কথা হচ্ছে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে কারো বাপ দাদার চরিত্র নিয়ে, কারো সন্তানের চরিত্র নিয়ে কথা বলা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা অত্যন্ত অরুচিকর, অভব্য, অশালীন। রাজনীতিতে এসব জিনিস কিন্তু আসা উচিত না। রাজনীতি করতে গিয়ে আমার প্রতিপক্ষের মেয়ে কি করেছে, ছেলে কি করেছে, বাপদাদারা কি করেছে, এইসব প্রশ্ন উত্থাপন করা নিঃসন্দেহে খুব দুঃখজনক। এটা একটা কাছে, সেটা যেই দলই করুক, যারাই করুক, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আসেন, তারা সেখানে কি করেছিল, কি করেছিল মানে আমি এনসিপির কথা বলছি, সেইটা তো খবরের কাগজ পড়ে পুরোটা বোঝা যাবে না। আমরা যদি সেখানে থাকতাম তাহলে হয়তো কিছুটা বলতে পারতাম। তবে বিএনপির পক্ষে, বিএনপি যদি এই তাদের উপর মারধর করার জন্য বা আক্রমণ করার জন্য বা চড়াও হওয়ার জন্য দায়ী হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই দায় এবং দায়িত্ব তাদের নেওয়াটা সঠিক হয়নি। সঠিক হয় না এই কারণে যে ছোট দল মার খেতে খেতে কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, আর আপনি যদি তাদেরকে ইগনোর করতে থাকেন, হ্যাঁ, ওই যত বকোয়ার ঝকো, কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো, এই নীতি যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে ওরা আর খুব বেশি এগোতে পারছে না। তা আমার মনে হয় মানে এইখানে আপনার অ্যাক্টিভিজমের চাইতে ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং এই যে পাওয়ার টু ইগনোর, এইটার শক্তি অত্যন্ত প্রবল। এবং চড়াও হওয়ার চাইতে, চড়াও হয়ে বরং আপনি নিজের গায়ে কিছু কাদা মাখেন, এটা আমার মনে হয় খুব সঠিক কৌশল না। পরিষ্কার। স্যার, এই রকম সেই হামলাতে এনসিপির যেই ছাত্র শক্তি আছে তাদের একজন কর্মী আহত হয়েছেন, তাকে দেখতে গিয়েছিলেন এনসিপির নেতা নাহিদ হোসেন, এবং তিনি বলেছেন যে, আমি তাকে কোট আনকোট করেই বলি, তিনি বলেছেন যে সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে এবং সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আপনি কি দেশের এখন বর্তমান যে অবস্থা তাতে জনগণের প্রবল প্রতিরোধের মুখে সরকার পড়তে যাচ্ছে এমন কোনো সম্ভাবনা দেখেন কিনা, এবং এই সরকারকে আপনার ঠিক কতটুকু স্টেবল বলে এখন মনে হচ্ছে? এই সরকারের স্ট্যাবিলিটি নিয়ে কারো কারো সন্দেহ আছে, কিন্তু এই সন্দেহটাও খুব যে এর একটা ভিত্তি আছে সেটা মনে হয় না। কেন মনে হয় না? এইটা একটা ইলেকটেড গভর্নমেন্ট। শুধু ইলেকটেড না, এই নির্বাচন নিয়ে খুব বড় ধরনের কোনো অভিযোগ নাই, ছোটোখাটো অভিযোগ থাকতে পারে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই সরকারের যে 1 নম্বর ব্যক্তি তারেক রহমান, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার অনেক কিছু অ্যাচিভ করে চলছেন এবং তার জনপ্রিয়তার যে কাউন্ট
সেই কাউন্টটা কিন্তু দিন দিন বাড়ছে এবং তিনি যত সক্রিয়ভাবে দেশটা চালাতে চাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন, যেই ধরনের উদারতা দেখাচ্ছেন, এমনকি তার বিরোধী সাংবাদিকদেরকে ডেকেও তিনি কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু অন্যরা যত বড়ই ইয়ে করুক, কিন্তু তার উপর কিন্তু সেই আগুনের উপর কিন্তু পানি ঢেলে দেয়। হ্যাঁ, এবং এইটা এই সরকারের একটা বিরাট অ্যাডভান্টেজ। আমি জানি না কিন্তু তিনি কি একা পারবেন স্যার? হ্যাঁ, আমি জানি না তিনি এটা কতদিন চালাতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি আশা করব তিনি চালাতে পারবেন। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই ধীরে ধীরে, এখন তো মাত্র 5 মাস গেল বা 6 মাস গেল, তাকে তার সঙ্গে কাজ করার জন্য আরও মানুষের কাছে যাদের আপনার ইমেজ খুব ভালো, সেই ধরনের কিছু লোক, এবং শুধু ইমেজ ভালো হলে হবে না, কাজও করে ভালো, জ্ঞান বুদ্ধি আছে এবং এফিশিয়েন্সি, দক্ষতা আছে, এরকম কিছু লোককে জড়ো করতে হবে। কিছু লোক তিনি জোগাড় করেছেন, আরও কিছু লোক তাকে সংগ্রহ করতে হবে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, প্রবাসী। এই প্রবাসীর সমস্যাটা একটা বড় সমস্যা। এখানে যদি উনি একটা বড় কিছু স্কোর করতে পারেন, প্রবাসীদের প্রবাসে যাওয়ার যে খরচ, মালয়েশিয়া যাওয়ার যে খরচ, সেখানে যদি তিনি একটা কিছু করতে পারেন, তাহলে এটা তার জন্য একটা বিরাট স্কোর হয়ে যাবে। এরকম আরও অনেক ক্ষেত্র আছে যেখানে তিনি কিছু করলে পরে সেটা নিঃসন্দেহে তার পক্ষে যাবে এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে যাবে। স্যার, ইতিমধ্যেই তার মন্ত্রিসভার 1-2 জনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা টিভি পত্রিকায় রিপোর্টও পেয়েছি। একজনের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি নিজেই ঠিকাদারি করেছেন। তো আমি স্যার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করছিলাম যে তারেক রহমান চাইলেন পরিবর্তন করতে, তার মন্ত্রীদের মধ্যে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা তার আচার আচরণে সেটা দেখা গেল না, এবং তার যেটা সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে, যেটা আপনিও বলেছিলেন স্যার, যে প্রশাসনিক জায়গাতে কোনো বদল হয়নি। এই প্রশাসন এবং তার মন্ত্রিসভা যদি তাকে অসহযোগিতা করে, তিনি বদলে যাওয়ার কথা বলে কতটুকু বদলাতে পারবেন? ধরে নিলাম তিনি চরমভাবে ব্যর্থ হলেন। প্রশাসন যেই ধরনের ভূমিকা পালন করার কথা ছিল, তার ধারে কাছেও কোনো ভূমিকা পালন করলো না। পুলিশ যেই ধরনের ভূমিকায় যাওয়ার কথা ছিল, তার ধারে কাছেও গেল না, বা বিচার বিভাগের লোকজনও গেল না, বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তারা সেটা করতে পারলেন না। তাহলে প্রশ্ন, পরে কেউ এসে কি সেটা করতে পারবেন? তাইলে আমরা কিসের মধ্যে আছি? হ্যাঁ, তো এইটা একটা, আমরা এমন একটা ফাঁকের মধ্যে আছি যেখান থেকে বেরিয়ে আসা আমাদের অত্যন্ত কঠিন। সেই জন্য আমি মনে করি এই দেশে বিরোধী দল থাকবে, তা থাকবে, তারপরেও সম্মতিমূলক একটা শাসন ব্যবস্থা, মানে বড় বড় ডিসিশনের ক্ষেত্রে সবাইকে ইনভলভ করে মানে সিদ্ধান্তগুলো নেওয়ার একটা কালচার গড়ে তোলা দরকার। সেটা অবশ্য তিনি কিছু চেষ্টা করছেন, মাঝে মাঝেই তিনি বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলা নিয়ে করেন। এই কথা বলার স্পেসটাকে আরও কনসলিডেট করা, আরও সমৃদ্ধ করা, আরও প্রশস্ত করা এবং আরও এটাকে ঘন ঘন এটা করার চেষ্টা করা, করলে পরে কন্টিনিউয়াস যে একটা ডায়ালগ প্রসেস চলতে থাকে, তাইলে মানে ইনিশিয়েটিভটা আপনি বলছেন ওনাকেই নিতে হবে। পরিষ্কার। স্যার, সামনে তো স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে এর আগে আমরা যেমন দেখেছিলাম যে মানে এনসিপি, জামাত সহ ইসলামী দলগুলোর যে 11 দলীয় ঐক্য, এমন ঐক্যের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, যা নিয়ে কিছুটা দূরত্ব তাদের মধ্যে তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং ইসলামী খেলাফত, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা তো স্পষ্টতই বলেছে যে তারা 11 দলীয় জোটের যেই সামনের কর্মসূচিগুলি আছে সেখানে অংশ নেবে না। জোটে কি কোনো ভাঙনের সম্ভাবনা আপনি দেখেন কিনা? কোন জোটে? 11 দল? 11 দলে না, ভাঙনের সম্ভাবনা যেটুকু হয়েছে সেটুকু। আচ্ছা, ফার্দার আরও হবে কিনা সেটা বলা মুশকিল। আচ্ছা, তবে দুই প্রধান দল এনসিপি এবং জামাতে ইসলাম যদি এক জায়গায় থাকে, সেটা শেষ পর্যন্ত তাদের জোটটাকে, যেটা 11 দল বলছে, সেটা এখন কয় দল হয়েছে? 9 দল হয়েছে নাকি? স্যার এখন আছে আর কি, আছে, কাগজে কলমে আছে। সেটাকে ধরে রাখার জন্য হয়তো যথেষ্ট ভূমিকা পালন করবে। স্যার, স্থানীয় নির্বাচনে জামাতের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো পোস্টে থাকা নেতা, তার বিরুদ্ধে মামলা না থাকলেও তারা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে পারে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? বলা মুশকিল। মামলা না থাকলে, ঋণ খেলাপি না হলে, বা যেসব কারণে
আমি কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে খুব অপছন্দ করি, এটা কথাটা বলেই রাখি। তারপর পছন্দ করেন স্যার? হ্যাঁ, পছন্দ অপছন্দ করেন, করি। অপছন্দ করেন, আচ্ছা ছাত্র জীবন থেকে। আচ্ছা। তো এটা বলেই রাখি। তবে হ্যাঁ, আওয়ামী লীগে আমার সমসাময়িক যারা, তাদের সঙ্গে একটা সখ্যতার সম্পর্ক আছে, নাই যে তাও বলা যাবে না। আগেও তো স্যার ছিল, হিস্ট্রিক্যালিও তো ছিল, হিস্ট্রিক্যালিও তো স্যার ছিল আপনার সাথে। তা এখন কথাটা হচ্ছে, একজন লোক সে দলীয়ভাবে আওয়ামী লীগের সদস্য বা সমর্থক, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের মামলা নাই, তার বিরুদ্ধে ঋণ খেলাপির কোনো মামলা নাই, তার বিরুদ্ধে অন্য ধরনের কোনো অভিযোগ নাই, তাহলে এই দেশের যে নির্বাচনী আইন, সে আইন নিয়ে আপনি তাকে কিভাবে ঠেকাবেন? হ্যাঁ, আপনি তো চায়নার মতো পিপলস ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ করেন নাই, যদি করতেন তাহলে পারতেন। তো সেটা হচ্ছে, চায়নাতে যেটা করেছে 49 সালের বিপ্লবের পরে যারা বিপ্লবকে বাধা দিয়েছে, বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সব ধরনের সিটিজেন্স রাইট, ডেমোক্রেটিক রাইট, ইলেকশন করার অধিকার সব কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, নাগরিক হিসাবে তারা বেঁচে আছে, কাজকর্ম করে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদেরকে রাষ্ট্র ক্ষমতার সুযোগটা দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের কনস্টিটিউশন বলেন বা আমাদের যে লোকাচার বলেন বা আমরা যেভাবে চিন্তা করছি, সেখানে কিন্তু এই ধরনের কোনো চিন্তা আসে নাই। তো সুতরাং এই ধরনের চিন্তা আসলে তাহলে আপনার চিন্তার কাঠামো বদলাতে হবে, আপনাকে পিপলস ডেমোক্রেটিক ডিক্টেটরশিপের লাইনে যেতে হবে, বা জনগণতন্ত্র যেটাকে বলা হয় সেই লাইনে যেতে হবে। স্যার, আমরা একটু বাংলাদেশের অর্থনীতিটা বিশ্লেষণ করতে চাই। রিসেন্ট টাইমসে আমরা দেখলাম যে, মানে আমরা যদি গেল 3 বছরই স্যার পর্যালোচনা করি, দেখব যে মূল্যস্ফীতিটা অনেক বেশি, এবং এই টোটাল টাইমেই তো সেন্ট্রাল ব্যাংক একটা কন্ট্রাকশনাল পলিসিতে, মানে সংকোচনমূলক মুদ্রানীতিতে ছিল, খুব বেশি কাজে আসেনি। আমি স্যার একটা পূর্বাভাস দেখছিলাম যেখানে বলছে যে এই বছরটায় বাংলাদেশের মূল্যস্ফীতি সাউথ এশিয়ার অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হবে, এবং মার্চের দিকে তো বোধহয় 9.42 ছিল, যেটা গেল 16 মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য স্যার আশেপাশের দেশ, যেমন শ্রীলঙ্কায় একটা অভ্যুত্থান হলো, তাদের মূল্যস্ফীতি অনেক হাই ছিল, না নেমে আসলো। স্যার, পাকিস্তানও একই অবস্থা হলো, বাংলাদেশে কেন হলো না? বাংলাদেশ কেন পারছে না? দেখেন, শ্রীলঙ্কায় তাদের ইকোনমিটা বাংলাদেশের তুলনায় চরিত্রগতভাবে ভিন্ন। আচ্ছা, তাদের ইকোনমিটা অনেক স্ট্রাকচার স্যার। হ্যাঁ, ইকোনমিটা মেইনলি হচ্ছে আপনার যেটাকে বলা হয় যে বিদেশি পর্যটক নির্ভর। হ্যাঁ, শ্রীলঙ্কায় বহু মানুষ পর্যটনের জন্য যায়, ট্যুরিজমের জন্য যায়, এবং তাদের মেইন সোর্স অফ ইনকামই হচ্ছে ট্যুরিজম। তো শ্রীলঙ্কার ইকোনমিটা ক্রাইসিসে পড়েছিল, আপনার হয়তো মনে আছে, তাদের একটা বিখ্যাত হোটেলে একটা বড় ধরনের বিস্ফোরণ হয়ে বহু লোক মারা গিয়েছিল, সেটা একটা। তার সঙ্গে যুক্ত হয়েছিল আপনার যারা শাসক দলের লোক, তাদের ভোগবিলাস, অপচয়, এইসব জিনিসগুলো, দুর্নীতি, এইসব জিনিসগুলো। এছাড়া তারা কৃষিতে একটা বড় পরিবর্তন আনা দরকার। রাতারাতি তারা চেষ্টা করলো কৃষিটাকে ইকোলজিক্যালি ফ্রেন্ডলি করা, একেবারে কমপ্লিটভাবে পরিবেশগতভাবে একটা নতুন ধরনের কৃষি ব্যবস্থা চালু করা, যেখানে জৈব সারের ব্যবহার হবে, যেখানে কেমিক্যালের ব্যবহার হবে না, কীটনাশকের ব্যবহার হবে না, এইগুলো। তো এইগুলো করতে গিয়ে কৃষি মার খেলো, পর্যটন মার খেলো, আর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেল। তারপরে একটা পরিবর্তন আসলো, পরিবর্তনের মধ্যে দিয়ে কারা আসলো? জেভিপি, জনতা বিমুক্তি প্যারানোমা। এবং এই জেভিপি 1971 সালে তারা একটা সশস্ত্র অভ্যুত্থান করেছিল সিংহলের গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং তারপরেও তারা বিভিন্নভাবে টিকে ছিল, পার্লামেন্টে তাদের বিভিন্ন সময় কিছু প্রতিনিধি ছিল। এবার তো তারা প্রেসিডেন্টের পদ, প্রাইম মিনিস্টারের পদ তারা পেয়েছে, এবং সংসদেও তাদের ভালো অবস্থান তৈরি হয়েছে। কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কার যে ট্যুরিজমের যে ইকোনমির যে ক্ষতটা, সেই ক্ষতটা কিন্তু চলে গেছে। আবারও মানুষ ব্যাপকভাবে আসতে শুরু করছে, আবারও ফরেন এক্সচেঞ্জ ইনজেক্টেড হওয়া শুরু হয়েছে। ফলে শ্রীলঙ্কা এখন আবার ইয়ের দিক থেকে, ওই যে উচ্চ মধ্যম আয়ের দিক থেকে দাঁড়িয়ে গেছে, এটা অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সংকটটা কিন্তু ভিন্ন। আমি 2-1 দিন আগে লিখেছি যুগান্তরে, আমি যে লিখি, কলাম লিখি, এবং সেইটা আমি বণিক বার্তার একটা রিপোর্টের ভিত্তিতে লিখেছি। সেটা হচ্ছে, বাংলাদেশের গার্মেন্টস মালিকরা
তারা এখন বিদেশে বিনিয়োগ করাটাকে নিরাপদ বোধ করছে এবং তাদের পুঁজি সব দুবাইতে নিয়ে যাচ্ছে বা অন্য কোনো ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে। এই যদি দেশের প্রাইভেট সেক্টরের ইনভেস্টরদের চরিত্র হয়, তাহলে আপনি দেশটাকে উদ্ধার করবেন কিভাবে? মূল্যস্ফীতির কথা বললেন, মূল্যস্ফীতি রোধ করতে হলে সবচেয়ে সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি দিয়ে আমাদের মতো দেশের মূল্যস্ফীতির সমস্যা অতটা সমাধান করা যায় না। হ্যাঁ, আংশিকভাবে 10% 5% করা যায়, কিন্তু রিয়েলি করতে গেলে যেটা প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রচুর পণ্য সামগ্রী উৎপাদন বাড়ানো, তাহলে মানি সার্কুলেশনের সঙ্গে প্রোডাক্ট সার্কুলেশনের একটা ম্যাচিং হয় এবং ম্যাচিং হয়ে আপনার জিনিসপত্রের দামে একটা ভারসাম্য আসে এবং মূল্যস্ফীতির যে প্রবণতা সেটা চলে যায়। তো এইটা যদি না হয়, তারপরে দেখেন আমাদের ইন্ডাস্ট্রিগুলো ডাইভার্সিফাইড না। আমাদের মেজর ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা গার্মেন্টসের মালিকরা বহু বছর ধরে সেখানেই তারা ইনভেস্টমেন্ট করেছে, এটাকেই এক্সপ্যান্ড করার চেষ্টা করেছে। কিন্তু তার বাইরে গিয়ে মানে আরও ইন্ডাস্ট্রি করা, ফার্মাসিউটিক্যাল করা, লেদার গুডস করা, তারপরে আপনার লাইট ইন্ডাস্ট্রি করা, তারপর ইলেকট্রনিক্স করা, এগুলির কিন্তু সম্ভাবনা আমাদের দেশে আছে। টাইলসের ইন্ডাস্ট্রি করা, সিরামিক্সের ইন্ডাস্ট্রি করা, এগুলির সম্ভাবনা আমাদের দেশে আছে। তো এইগুলো যদি ব্যাপকভাবে হয়, ডাইভার্সিফাইড হয়, তাইলে কিন্তু আমাদের অর্থনীতিটাও নিরাপদ হয়, একটা পণ্যভিত্তিক না হয়ে একাধিক পণ্যভিত্তিক হয়। এবার যে আমেরিকা আমাদের উপরে যেই কি বলে শুল্কের যে চাপটা সৃষ্টি করলো একক কারণে, কারণ তারা চাপ সৃষ্টি করছে মূলত গার্মেন্টসের উপর, আর গার্মেন্টসের আমেরিকান মার্কেট হারানো মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাওয়া, আর এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাওয়া মানে হচ্ছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাওয়া, একেবারে ইকোনমি যেটা একেবারে টোটাল রিসেশনের দিকে চলে যাওয়া। তো সেই জন্যই আমাদের সরকারকে ওই সময় তাৎক্ষণিকভাবে কিছুটা হলেও আপোষের রাস্তায় যেতে হয়েছে, তা না হলে হয়তো দেশে আরও বড় ধরনের দুর্যোগ হতো। ইন দি শর্ট রান বিপদ থেকে বাঁচার জন্য ওই ধরনের একটা পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু স্যার বাংলাদেশের উপর যেমন শুল্ক বসে আছে, বাংলাদেশের প্রতিযোগিতার উপরও তো বসেছে, মানে সবাই তো সেম প্রবলেমটা আসলে ফেস আছে। তারপরেও এরা তো প্রত্যেক বছর অভিযোগ করে যে আমাদের এটা চলছে না, ওটা চলছে না, আমাদেরকে প্রণোদনা দাও। এখন আমি এটাও বিস্মিত হই, একটা শিল্পের বয়স 50 বছর, 50 বছরেও সে সাবালকত্ব অর্জন করলো না, নিজের পায়ে দাঁড়াতে পারলো না। হোয়ারেজ ইকোনমিক ন্যাশনালিজমের যে মূল প্রবক্তা, ফ্রি ইকোনমি না, ইকোনমিক ন্যাশনালিজম, যে ফ্রিডরিখ লিস্ট জার্মানির, উনি বলছেন যে নার্স দি বেবি, রিয়ার দি চাইল্ড, ফ্রি দি অ্যাডাল্ট। তা এখন আমাদের গার্মেন্ট শিল্পে তো অ্যাডাল্ট হয়েছে বয়সের দিক থেকে, কিন্তু সে তো নিজের পায়ে দাঁড়ানোর এখনও উপায় খুঁজে পাচ্ছে না, সরকারের কাছে বারবার নানা ধরনের প্রণোদনার কথা বলছে। তো এইগুলোর মধ্যে আমরা আছি, এই অবস্থার মধ্যে আমরা আছি। তো কেন জানি মনে হয় আমাদের চরিত্রের মধ্যে একটা সুবিধাবাদ সবসময় কাজ করে। আমরা সব কিছু সহজে পেতে চাই। তো যতদিন জাতি হিসাবে আমরা সব কিছু সহজে অর্জন করতে চাই, ততদিন কিন্তু জাতি হিসাবে, একটা সুঠাম জাতি হিসাবে আমরা দাঁড়াতে পারবো না। আমাদেরকে কঠিন অবস্থার মধ্যে কিভাবে দাঁড়াতে হয় সেটা শিখতে হবে। স্যার, আমি রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংকের একটা হিসাব দেখছিলাম, যেখানে দেখলাম যে আগে তো আমরা দেখতাম বড় বড় ঋণ গ্রহীতারা খেলাপি হচ্ছেন, তো তারা সেন্ট্রাল ব্যাংকের রিসেন্ট ইনফরমেশনটা বলছে যে যারা কোটি টাকার নিচে ঋণ রয়েছে এমন গ্রাহকদেরও খেলাপি হওয়ার হার 1 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। এবং তাদের প্রতিবেদনের যেটা সারমর্ম, সেখানে তারা বলছেন যে এই ঘটনা এই বিষয়টা ইঙ্গিত দেয় যে যারা এই রকম ছোট ছোট ঋণ গ্রহীতা আছে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, পরিবারের ঋণের বোঝা বৃদ্ধি হয়েছে, এসএমই কার্যক্রমের মন্থর গতি হয়েছে এবং কৃষি ও ক্ষুদ্র ব্যবসা ঋণ পরিশোধের সক্ষমতা কমে গেছে। বাংলাদেশের ইকোনমিটা স্যার এখন ঠিক কতটুকু ভালনারেবল জায়গাতে আছে? সোজা কথা, আমরা একটা রিসেশনের মধ্যে আছি। আচ্ছা, পোস্ট হাসিনা পিরিয়ডে, এমনকি হাসিনার পিরিয়ড থেকে এটা শুরু হয়েছে। কাটতে কতদিন লাগতে পারে? এটা কতদিন স্যার লাগতে পারে কাটতে? বলা কঠিন, কারণ আপনি তো এখন যেটা বললেন এসএমই সেক্টরও এফেক্টেড। জি স্যার, ক্ষুদ্র ব্যবসায়ীরাও, পরে খুব অবাক, ক্ষুদ্র ব্যবসায়ীরাও এফেক্টেড, তারাও ঋণ পরিশোধ করতে পারছে না। তার মানে তারা যেসব প্রোডাক্ট উৎপাদন করে তার বাজার পাচ্ছে না। মানে মানুষের হাতেই টাকা, দোকানে গেলে দোকানদাররা বললে স্যার ব্যবসা নাই, বেচা কেনা নাই, এই ধরনের একটা কথা তারা বলে। তো এই কথার মধ্যে দিয়ে যে জিনিসটা ফুটে ওঠে সেটা হচ্ছে
প্রবেবলি দেয়ার ইজ ডেফিসিট অফ ডিমান্ড, চাহিদার একটা ঘাটতি আছে। এবং চাহিদার ঘাটতি ওই যে আপনি যেটা বললেন, মূল্যস্ফীতির ফলে ক্রয় ক্ষমতার লোপ পাওয়া, বেকারত্বের ফলে মানুষের হাতে টাকা পয়সা না থাকা, আরও নানাবিধ কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। স্যার এমন একটা বাস্তবতাতেই তো আমরা দেখছি নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে। নবম পে স্কেল, জি স্যার। এখন এটা নিয়ে তো দুই মত। IMF বলছে এটা করা উচিত না, এটা করলে পরে আরও মূল্যস্ফীতি বাড়বে ইত্যাদি হবে। তাই তো স্যার হওয়ার কথা, মানে এমন অর্থনীতি সেটা সহজ হয়েছে, হিসাব তো তাই বলে। অতীতেও দেখা গেছে পে স্কেল ইমপ্লিমেন্টেশনের পর জিনিসপত্রের দাম বেড়ে যায় বাজারে, এবং দোকানদাররা, সবজি বিক্রেতারা, মাংস বিক্রেতারা, মাছ বিক্রেতারা ভাবে সবারই বোধহয় তারা বেতন বলতে থাকে, বাড়ছে। আপনাদের তো টাকা এখন বেশি, কেন আপনি দিবেন না, এই ধরনের কথাবার্তা বলে। তো আবার অন্যদিকে তাদেরকে, এই সরকারি চাকরিদেরকে কাজে মনোযোগী করার জন্য তাদেরকে তো একটা স্বচ্ছল অবস্থায় রাখতে হয়। তো এইটাও একটা দিক আছে, এবং এইটাকে একেবারে। কিন্তু স্যার বেতন বাড়লে কি তারা মানে তাদের যে দক্ষতা তা কি বাড়বে, বা তাদের ঘুষ খাওয়ার প্রবণতা কি কমবে? ঘুষ এটা তো মনে হয় স্যার একটা রিসার্চ করা উচিত। রিসার্চ করার দরকার নাই কি জন্য বলছি, যে বেতন বাড়ানোর পরেও ঘুষ খাওয়া থামে না। হ্যাঁ, আর আপনি কি বলে, এই ঘুষ খাওয়ার রিসার্চ করতে গেলে সত্যিকার তথ্য পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কেউ কি স্বীকার করবে যে আমি ঘুষ খাই? হ্যাঁ, ইনভেস্টিগেশন দরকার স্যার। যেটা দরকার সেটা হচ্ছে কি, মানে একটা স্যাম্পল নিয়ে তারা যেভাবে জীবনযাপন করছে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেইটা তার প্রাপ্ত আয়ের তুলনায় বেশি হচ্ছে কিনা, এই ধরনের একটা বিষয় সার্ভে করলে হয়। আপনার মতামত কি, মানে নবম পে স্কেল কি এখন বাস্তবায়ন করবার মতন সরকারের সক্ষমতা আছে? সরকারের তো রেভিনিউর দিক থেকে তো মানে ঘাটতি আছে, সক্ষমতার ঘাটতি আছে। কারণ আমাদের রাজস্ব আদায় এখন পর্যন্ত সন্তোষজনক না। আমরা একেবারে, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সর্বনিম্ন অবস্থাতে পুরো পৃথিবীতেই স্যার, সারা পৃথিবী। তো সেই অবস্থায় এটা যদি করতেও হয়, একটু অপেক্ষা করে করা ভালো এবং ধাপে ধাপে করা ভালো। বুঝেছি স্যার। শেষ একটা ব্যাপার আসতে যাচ্ছিলাম আমি, ওই যে বলছিলাম যে স্যার আপনার আমি আরেকটা ইন্টারভিউ করতে চাই আপনার আত্মজীবনীটা পড়া পুরাটা শেষ হলে। তো সেই আত্মজীবনের শুরুতে আপনি লিখেছেন যে আমি শৈশব, কৈশোর এবং যৌবনেও যেসব শিক্ষকদের পেয়েছি তারা ছিলেন খুবই সৎ এবং আইনের প্রতি তারা ছিলেন অত্যন্ত অনুগত, নিয়মের বাইরে তারা কোনো কিছু করতে চাইতেন না। আজকে স্যার আমি একটা প্রতিবেদন পড়ছিলাম যেখানে এসেছে যে চুরি এবং অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার হয়েছে বাংলাদেশিদের 325টা গবেষণাপত্র, এবং সেইখানে সব বড় বড় জার্নালগুলিতেই তাদের গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে। সেইখানে বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ড্যাফোডিল, এই ধরনের বিশ্ববিদ্যালয় এসেছে। এখন যারা স্যার উচ্চশিক্ষার মানদণ্ড হবে বা যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে, তারা যদি এরকম কাজে লিপ্ত থাকে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটার আসলে কি এখন অবস্থা? আমি খুব লজ্জিত যে খবরটা আমি পড়েছি, আপনি যেটা বলেছেন সেটা আমি সকালেই পড়েছি। এবং এইরকম চর্যবৃত্তি বিশেষ করে গবেষণাপত্রের ক্ষেত্রে হয়, এটা আমরা বিভিন্ন সময় শুনেছি। তা আজকাল ডিজিটাল টেকনোলজি হওয়ায় যেটা হয়েছে, চর্যবৃত্তি খুব সহজেই ধরা পড়ে। কয়েকটা অ্যাপ আছে, সেগুলো ব্যবহার করলেই, ওর উপর প্রয়োগ করলেই বেরিয়ে যায় যে একই লেখা, একই ধরনের বক্তব্য আর কয়টা জায়গায় আছে, কোথা থেকে আছে। তো সেইখানে আপনি ধরা পড়ে যান। ফলে এইগুলো এখন বেশি বেশি করে উদ্ঘাটিত হচ্ছে, এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যখনই পত্রিকা খুলি দেখি যে অমুক ভাইস চ্যান্সেলর হয়েছেন, শতাধিক প্রবন্ধ উনি লিখেছেন। তো কীভাবে লিখলেন, কবে লিখলেন, কোন সাধনা করে লিখলেন, আমার বুঝে আসে না। আমি আমার জীবনে অনেক লেখা লিখেছি যেগুলো যে কোনো ইন্টারন্যাশনাল জার্নালে পাঠালে এখন বুঝি যেটা পাবলিশ হতে পারত। কিন্তু আমি ভীষণ ধরনের, যেটাকে বলা হয় কোয়ালিটি কনসিয়াস ছিলাম, যে কারণে আমি মনে করতাম আমার এটা লেখাটা কিছু হয় নাই, তুচ্ছ হয়েছে, সেই জন্য আমি সবসময় পাঠানোর চেষ্টা করি নাই। পরে একদিন শুনলাম আমার একটা লেখা যেটা কানাডা থেকে প্রকাশিত হয়েছে, এটা খুব মৌলিক গবেষণা, আচ্ছা, ফিশারিজ নিয়ে, ওপেন অ্যাক্সেস ফিশারিজ, মানে যমুনা নদীতে যারা মাছ ধরে তাদের ফিশারিজ। তো সেইটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কিভাবে জানলাম? কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমাকে চিঠি দেয়নি, তারা যেখানে পেয়েছে সেখান থেকে ছাত্রদের বলেছে ওই আর্টিকেলটা
পড়বা। তো এটাকে বললো আমাদেরই একজন সহকর্মী যিনি ক্যামব্রিজে পিএইচডি করছিলেন, তিনি দেখতে পেলেন যে তার পাঠ্য তালিকায় এটা চলে আসছে এবং তিনি খুব গর্বিত বোধ করলেন। দেশে ফিরে তিনি আমাকে খুঁজতে থাকলেন যে স্যার কোথায়। খুঁজে খুঁজে পেলেন 2-3 দিন পরে। পাওয়ার পরে বলেন কেন, কী জন্য খুঁজছো? বলে যে স্যার আপনার একটা লেখা আমাদেরকে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আমি অত্যন্ত গর্বিত। আমার ইউনিভার্সিটির একজন শিক্ষকের লেখা এবং আমার বাংলাদেশের একজন শিক্ষকের লেখা ওই রকম একটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আমি লোকালি ছেপেছি কোনো একটা লেখা, বিদেশের কোনো একটা কনফারেন্সে প্রেজেন্ট করেছি, তারপরে আর এটাকে অন্য আর্টিকেল হিসেবে পাঠানোর চেষ্টা করিনি। দেখা গেল পৃথিবীর 22টা ইউনিভার্সিটিতে সেটা পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। এগুলি ওই যে কী বলেন না আপনারা, লিঙ্ক, ওই লিঙ্ক দিয়ে আমি একজনকে বলেছিলাম যে খুঁজে দেখো কিছু আছে কি না। তো দেখা গেল যে আছে। এছাড়াও আরও পাবলিকেশন আছে, যথেষ্ট আছে, সেটা করেছি। তো কথাটা হচ্ছে এগুলো সবগুলিই আমার নিজের মৌলিক চিন্তার ফলাফল, এর নকল করা না। তো কথাটা হচ্ছে নকল না করে তো আপনি এত লেখা লিখতে পারবেন না। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য কি, সংখ্যা বাড়ানো না গুণ বাড়ানো? আপনার এখানে বলি, আমার মনে হয় শ্রোতাদের মধ্যে যদি কেউ বিদ্বজ্জন থাকেন তাদের উপকার হবে। পিয়ারো সাফা বলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক ছিলেন। তিনি ক্যামব্রিজের সকলের গুরু হিসেবে চিহ্নিত ছিলেন এবং উনি বেসিক্যালি ছিলেন একজন ইটালিয়ান এবং মুসোলিনির অত্যাচারে তিনি ইংল্যান্ডে চলে আসেন। তো তার সারা জীবনের পাবলিকেশন হলো 90 পৃষ্ঠার একটা মনোগ্রাফ, প্রোডাকশন অফ কমোডিটিস বাই মিনস অফ কমোডিটিস। কিন্তু তিনি প্রচুর ম্যানাস্ক্রিপ্ট হাতে লিখে গেছেন, কয়েক ট্রাঙ্ক ভর্তি। আমি একবার ক্যামব্রিজে গেলাম, সেখানে আমার যে সুপারভাইজার ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সাফার লেখা টাকার সম্পর্কে। তখন উনি বললেন যে তুমি বিশ্বাস করতে পারবে না, কয়েক ট্রাঙ্ক তিনি লিখে রেখে গেছেন এবং মৃত্যুর সময় তিনি উইল করে গেছেন তার 2 জন অনুসারী, ডিসাইপল বলতে মানে একাডেমিক ডিসাইপল, তাদের দায়িত্ব হবে এগুলিকে এডিট করে বই আকারে প্রকাশ করা। এর মধ্যে আমার সুপারভাইজার প্রফেসর কৃষ্ণা ভরদ্বাজ, ইন্ডিয়ান মহিলা, উনি অল্প বয়সে মারা গেছেন, ব্রেইন টিউমার হয়েছিল। তো আমি প্রবাবলি তার শেষ দিকের পিএইচডি স্টুডেন্ট। তিনি 2টা বই মৃত্যুর আগে তৈরি করে যেতে পেরেছিলেন, আর প্যাসিনিটি আরও তৈরি করেছেন। তো দেখেন তিনি গুরু হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং গুরু হিসেবে সবার শ্রদ্ধেয় ব্যক্তি হয়েছেন। ওই কতটা ছাপার অক্ষরে প্রকাশ হয়েছে সেটার ভিত্তিতে নয়। তো এইটাও আমাদেরকে মনে রাখতে হবে যে মেন্টর হিসাবে আপনি কতটা যোগ্য এবং কতটা অনুসরণীয়, অনুকরণীয়। হ্যাঁ, খালি বস্তার পর বস্তা, যেটাকে অনেক সময় বলা হয় গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ কম্পিউটারের একদিক থেকে কিছু ডাটা ঢুকিয়ে দিলেন আর কিছু রেজাল্টস বেরিয়ে আসলো, সেটাই একটা মহা গবেষণা হয়ে গেল, নট নেসেসারিলি। পরিষ্কার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের কাছে এতক্ষণ সময় দিলেন, অনুমতি দিলে স্যার অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছিলাম এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা দোয়া করবেন। জি স্যার। স্যার তাহলে অনুষ্ঠানটা আজকে এখানে শেষ জি। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।